ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ খুব 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 আনন্দে আছো। তো ক্লাস 11-এর ডাকাতের মা গল্পটা সতীনাথ ভাদুড়ির লেখা একটা গল্প, যেটা আমি সম্পূর্ণ পার্ট দিয়ে দুটো পার্টে পুরো বুঝিয়ে আলোচনা করে দিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই দেখে এসো। আজকে থেকে আমি প্রশ্নোত্তর লেখানো শুরু করছি। আর যারা জানো না, তোমরা যারা আজকে নতুন দেখছো, তোমাদের আরও অনেক টপিকের ওপর সম্পূর্ণ বুঝিয়ে প্রশ্নোত্তর লেখানো আছে, কোনো পিডিএফ ফর্মে না। আজকে যেমন আমি লেখাচ্ছি নর্মাল ব্লগ আকারে, শুনে তোমরা লিখে নিও, লেখাটা দেখে মুখস্থ করো। শুনে মুখস্থ করো না, এটা মানে খুব খারাপ হয়। নিজেরা শুনে লিখে নাও, তারপরে আর লেখার সময় বইটা পাশে রেখো, টেক্সট থেকে সমস্ত স্পেলিং পেয়ে যাবে। এছাড়াও কিছু অসুবিধা হলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নিও, আনসার দেবো। জেনে ঠিকটা লিখো, ভুল লিখো না। আর বারবার বলবো, বোঝানোটা আগে দেখে নাও। শুধু প্রশ্নোত্তরগুলো পেয়ে যাচ্ছ বলে মুখস্থ করে লিখে দেবো, এই পলিসিটা প্লিজ ফলো করো না, এটাতে কোনো কাজ হয় না। ওই পরীক্ষার আগে 4টে সাজেশন কোথা থেকে পেলাম, একটা বিশাল দাম দিয়ে সাজেশন বুক পেয়ে নিলাম, বিলিভ মি, এই ধরনের পড়াশোনা কোথাও কোনো কাজে আসবে না। মানে ইউজ অ্যান্ড থ্রো, মানে অপচয় হচ্ছে, সময়ের নষ্ট, পয়সার শ্রাদ্ধ, সবেরই অপচয়। আর যখন এই ব্যাপারগুলো বুঝবে না, তখন লিটারালি অনেক দেরি হয়ে গেছে। ভাববে মানে ক্যামেরা অন করেই এত বকছে কেন, মানে দেখছি তো খুব মাথাটা গরম হচ্ছে, আর কিছু না। এখন যতই তোমরা নিজেদের বড় ভাবো, এই যে অ্যাডোলেসেন্স পিরিয়ডটা না, এই সময়টা খুব একটা অস্থির চিত্ত থাকে। তো এই সময় না মাথা মুড়িয়ে খাওয়ার লোকের অভাব হয় না, আর মাথাটা মোড়ানো খুব সহজ হয়। আর এই জিনিসটা যবে তোমরা বুঝবে, তবে অনেকটা লেট হয়ে যাবে। পড়াশোনাটা তো আর আজকে পরীক্ষায় পাশ করলাম, বিশাল মার্কস, কোনো ট্রিক্স ফলো করে পেয়ে গেলাম, দিয়ে ওই পড়াশোনাটা নিয়ে কী করবে বলো? কালকে এমন একটা ইন্টারভিউ গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করলো, যেটা তোমার এই সাজেশন বই ছিল না, কী করবে? আবার গিয়ে ক্লাস 9 থেকে 12 পড়াশোনা শুরু করবে? হয় না বাবু। তাই জন্য ভালো করে পড়াশোনাটা ডিটেলে করো। বিলিভ মি, কোনো কঠিন কাজ না। এত পৃথিবীর লোক পড়াশোনা করলে এত কঠিন হলে তাহলে পারলো কী করে? এই যে আজকে তোমাদের সামনে বসে পড়াচ্ছি, যদি সাজেশন পড়ে আসতাম পারতাম? হতো না, না? যাই করো, হয়তো সবাই তো আর টিচার হবে না, যাই করো সেখানে নাই পড়াশোনাটা কাজে লাগবে। কিছু চাকরি করো না, তবুই পড়াশোনাটা কাজে লাগবে। কোন ওয়েতে, সেটা যে সময় এখানে গিয়ে পৌঁছাবে সেদিন বলো। হয়তো চ্যানেল আর সেদিন থাকবে না, কিন্তু অবশ্যই এই কথাটা মিলিয়ে নিও, এই পড়াশোনাটা কিন্তু লাগবে। তো চলো, আর বলবো না, মানে মাথাটা গরম ছিল তাই ছাড়লাম প্রথমে একটু খুলে খুলে। আসলে তোমাদের এখানে ব্লগে পড়ানোর পাশাপাশি আমি বাড়িতেও কিছু স্টুডেন্ট পড়াই, তো সেখানেই দেখছি যে টাকা পয়সা দিয়ে কোথায় কি বই বেরাচ্ছে, সেগুলো কিনে নিয়ে চলে আসছি। এটা করো না, এই পড়াশোনার কোনো দাম নেই, ঠিক আছে? চল, ডাকাতের মা প্রশ্নোত্তর শুরু করো। প্রথম প্রশ্ন একটা ছোট লেখো, যেটা খুবই ইম্পর্টেন্ট। ডাকাতের মা গল্পটির উৎস লেখো। লেখো, ডাকাতের মা গল্পটি 1361 মানে 1361 বঙ্গাব্দে যুগান্তর পত্রিকার শারদীয় সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। পরে 1363 বঙ্গাব্দে 1363 বঙ্গাব্দে প্রকাশ ভবন থেকে প্রকাশিত হয় চকাচকি নামক গল্পগ্রন্থে। ঠিক আছে? তাহলে এই চকাচকি গ্রন্থ থেকে এখানে নেওয়া হয়েছে। এই পুরোটা লিখো তাহলে। এবার লিখো, ডাকাতের মা গল্পটির নামকরণের তাৎপর্য লেখো। বিষয় সংক্ষেপ লেখাচ্ছি না, মূল বক্তব্য লেখাবো। বিষয় সংক্ষেপ সাধারণত গল্পের ক্ষেত্রে আসে না, তবু যদি আসে ওই মূল বক্তব্যটাই লিখে দিও, কারণ বিষয় সংক্ষেপ লেখা মানে পুরো গল্পটাই লেখা। ওটা কবিতার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়, নাটকে হয়, গল্পের ক্ষেত্রে ততটা প্রযোজ্য না। তো আমি যেটা মূল ভাব লেখাবো সেটাই লিখে দিই। নামকরণের তাৎপর্য লেখো। সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো নামকরণ। প্রধানত নামকরণের মাধ্যমেই রচনার বিষয়বস্তু সম্পর্কে পাঠকের মনে আগাম ধারণা তৈরি হয়। নামকরণকে তাই বলা যায় রচনার অন্দরমহলের প্রবেশপথ। নামকরণ নানা প্রকারের হতে পারে, যেমন চরিত্রকেন্দ্রিক, বিষয়কেন্দ্রিক, ব্যঞ্জনাধর্মী ইত্যাদি। এই পরিপ্রেক্ষিতে আলোচনা করে দেখা যাক যে সতীনাথ ভাদুড়ির ডাকাতের মা গল্পের নামকরণ কতটুকু সার্থক। প্যারাচেঞ্জ। পাঠ্যগল্পটি আবর্তিত হয়েছে এক মহিলার আশা, আকাঙ্ক্ষা, ক্ষোভ, হতাশা, স্বপ্ন ও স্বাদকে কেন্দ্র করে। তার স্বামীর মৃত্যুর পর ছেলে ডাকাত দলের ভার নিলে মা হিসাবে সে গর্বিত হয়, কারণ বংশানুক্রমে এটিই তাদের পেশা। ছেলে সৌখী আজ প্রায় 5 বছর জেলে বন্দী। দলের লোকেরা প্রথম 2 বছর টাকা দিয়ে সৌখীর মাকে সাহায্য করেছে, কিন্তু তারপর টাকা তো দূরের কথা, আর তারা কোনো খবর নেওয়ারই প্রয়োজন বোধ করেনি। তাই সৌখীর মা অভাবের তাড়নায় সদ্যজাত নাতি ও বৌমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে বাধ্য হয়েছে। এদিকে একলা বুড়ি খই মুড়ি বেচে দারিদ্র্যের সঙ্গে লড়াই করে কোনো রকমে বেঁচে থেকেছে।
তো বারবার আগে বলছি, আগে গিয়ে যেটা বুঝিয়ে এসছি না ওটা বুঝে নাও, নাহলে প্রশ্নোত্তর লেখার সময় কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, আর লেখার সময় বইটা পাশে রাখো, নাহলে স্পেলিং ভুল হবে। তারপর একদিন মাকে চমকে দিয়ে জেলে ভালো কাজ করার জন্য সৌখী নির্দিষ্ট সময়ের পূর্বেই অন্ধকার রাত্রে বাড়ি ফিরে এসছে। ছেলের কাছে অনেক সত্যাসত্য লুকিয়ে মা বহুদিন পর ফিরে পেয়েছে মায়ের মনের প্রকৃত আনন্দ। কিন্তু তার আবেগতাড়িত মনের একটি ভুল সিদ্ধান্ত বাদ সেধেছে। জেল ফেরত ছেলের মুখে রাত পোহালে কী তুলে দেবে এই দুশ্চিন্তার তাড়নায় অভাবী মা মাতাদিন পেশকারের সামান্য লোটা চুরি করে তা মাত্র 14 আনায় বেচে দিয়ে আসে। কিন্তু মাতাদিন একটা লোকের নাম, গল্পটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। ঘটনাচক্রে প্রকৃত অপরাধীকে ধরে ফেলে। তবে পুলিশের কাছে মায়ের এই অপমান সহ্য করতে না পেরে সৌখী চুরির দায় নিজের কাঁধে নিয়ে আবার জেলে যায়। অন্যদিকে মা নিজের কলঙ্ক ছেলের ওপর আরোপিত হওয়ায় হতাশ ও যন্ত্রণায় ডুকরে কেঁদে ওঠে। এভাবে নামহীন এক মহিলার মাতৃত্বের পবিত্র বন্ধন ও সম্পর্ককে ঘিরে কাহিনী সম্পূর্ণতা লাভ করে। নামহীন কেন, আমরা বরাবর গল্পটা যদি পড়ো বা আমার ভিডিওটা দেখো তাহলে বুঝবে সৌখীর মা বলেই পরিচয় দেওয়া হয়েছে, তার নাম নেই। সৌখীর মা কারো না কারো কেউই মা হয়, কিন্তু মা হলে তার তো নিজের একটা নাম আছে, সেই নামটা কোথাও দেওয়া হয়নি। চিরন্তন এক মাতৃহৃদয়ের ভালোবাসার যন্ত্রণাকে প্রকাশ করাই হলো এখানে গল্পকারের লক্ষ্য। তাই গল্পটির ডাকাতের মা নামকরণ গভীরভাবে ব্যঞ্জনাবাহী এবং সুপ্রযুক্ত হয়েছে বলেই মনে করা হয়। ঠিক আছে, কারণ সে আগাগোড়া একজন ডাকাতের মা হিসাবেই উঠে এসেছে, আর তার মধ্যে দিয়ে মাতৃত্বের একটা সমগ্র মাতৃত্বের, শুধু অনলি ডাকাত না, সমগ্র মাতৃহৃদয়ের যেন একটা আবেগ প্রকাশ পেয়েছে, ভালোবাসা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সমস্ত কিছু। নেক্সট প্রশ্ন, এতক্ষণে বোঝে সৌখী ব্যাপারটা, কোন ব্যাপারটার কথা বলা হয়েছে, সে কিভাবে ব্যাপারটা বুঝতে পেরেছিল তা আলোচনা করো। আনসার, সতীনাথ ভাদুড়ির ডাকাতের মা গল্পের উদ্ধৃত অংশে দারিদ্রপীড়িত সৌখী ডাকাতের মা জেলফেরত ছেলের মুখে এক মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য তাদের গর্বের ডাকাতি পেশাকে কলঙ্কিত করে, লোটা চুরির মতো ছিচকে চোরের কাজ করে বসে। এখানে লেখক সেই ব্যাপারটির কথাই বলতে চেয়েছে। প্যারাচেঞ্জ, ডাকাত হলেও সৌখী কিন্তু একজন রক্ত মাংসের মানুষ। তার মধ্যে স্নেহ, প্রেম ও ভালোবাসার মতো অনুভূতিগুলি সতেজ ও প্রাণবন্ত। তাই তো জেল থেকে ফিরে কখনো সে স্ত্রী সন্তানের জন্য উদ্গ্রীব হয়ে পড়ে, আবার কখনো মায়ের ছেঁড়া কম্বল নিয়ে তার গায়ে নিজের নতুন কম্বল জড়িয়ে দেয়। প্যারাচেঞ্জ, কয়েক বছর পর জেল থেকে ফিরে নতুন পাওয়া স্বাধীনতা উপভোগ করার জন্য সখী ভেবেছিল একটু দেরি করেই ঘুম থেকে উঠবে, কিন্তু হইচয়ে তার ঘুম ভেঙে যায়। সে জেগে উঠে দেখে বাড়িতে পুলিশ। ব্যাপারটা সে প্রথমে অনুধাবন করতে পারেনি। সখীর মায়ের আগে পুলিশের চোখে প্যারাচেঞ্জ করে লেখো। সখীর মায়ের আগে পুলিশের চোখে চোখ রেখে লড়াই করলেও আজ যেন ভীষণ মুষড়ে পড়েছে, কারণ সে এতক্ষণে টের পেয়েছে সামান্য ছিচকে চুরি তাদের গর্বের পেশা ডাকাতিকেও তার স্বামী ছেলেকে কলঙ্কিত করেছে। তাই দারোগা যখন তাকে লোটা চুরির কথা জিজ্ঞেস করে তখন সে শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে মনস্তাপে মাথা হেঁট করে। প্যারাচেঞ্জ, মায়ের এমন দৃষ্টি দেখেই সংবেদনশীল সখী বুঝতে পারে যে চুরির কারণ হলো দারিদ্র্য। সংসারের এই ভগ্নদশা তার আগেই বোঝা উচিত ছিল। এই কথা ভেবে সখী আত্মগ্লানিতে জর্জরিত হয়। নেক্সট, ডাকাতের মা ছোট গল্প অবলম্বনে সখীর মায়ের চরিত্র বিশ্লেষণ করো। লেখো, সতীনাথ ভাদুড়ী তার ডাকাতের মা গল্পে এক মায়ের চিরন্তন রূপটিকে তুলে ধরেছেন। শ্রদ্ধেয় সারদা মা একবার কথার ছলে বলেছিলেন, আমি সতের মা, অসতের মা, অর্থাৎ মাতৃত্বের কোনো রকম ভেদাভেদ হয় না। প্যারাচেঞ্জ, পাঠ্য কাহিনীতে সৌখীর মায়ের চরিত্রে ফুটে উঠেছে মাতৃত্বের সেই সর্বজনীন আবেদন। আচ্ছা, ওই যে আমি সতের মা অসতের মা বললাম, ওটা কোট করো না। আমি সবসময় বলি কোট করো না। কোট করলে দাড়ি, কমা, ফুল স্টপ, স্পেলিং সব কিছু ঠিকঠাক লিখতে হয়। বাই চান্স ভুল হয়ে গেলে পুরোটাই মার্কস কাটা। কোট করো না, এমনি জেনারেল লেখো যে সারদা মা বলেছিলেন, ব্যাস। সৌখীর মা ডাকাতের বউ থেকে ক্রমে ডাকাতের মায়ে রূপান্তরিত হয়। তথাকথিত সমাজের চোখে ব্রাত্য এই মহিলার
মাতৃমূর্তির মধ্যে যেন সমস্ত মায়ের স্নেহ, সততা, সাহস ও ভালোবাসা প্রকাশ পায়। ছেলের শক্তি ও সাহসের প্রশংসা, মেজাজ আর আচরণের প্রতি সমর্থন এবং অহংকারের প্রকাশ দেখে বোঝাই যায় যে নিজের ছেলেকে কতটা সে ভালোবাসে। তাই ছেলের হাতের মার খেয়েও সে তার প্রতি বিরূপ হতে পারে না। একজন বিচক্ষণ মহিলার মতো দলের লোকদের স্বার্থপর আচরণের কথা সে জেল ফেরত সৌখীর কাছে প্রকাশ করে না, পাছে মাথা গরম ছেলে রাত দুপুরে ফয়সালা করতে গিয়ে কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলে। প্যারাচেঞ্জ। নাতি বৌমার অনুপস্থিতির প্রসঙ্গে নাতি ড্যাশ বৌমা অনুপস্থিতির প্রসঙ্গে সাংসারিক দৈন্যদশার কথা লুকিয়ে ছেলেকে সে মনে করিয়ে দেয় যে মেয়েদের বাপের বাড়ি যাওয়াটা একটি অধিকারের মধ্যে পড়ে। নিজের অভাবের সংসারে পেট চালাতে বাড়ি বাড়ি খইমুড়ি বিক্রি করে কোনো ক্রমে বেঁচে থাকে, যদিও ছেলের কাছে অভাব ও দুর্দশার কোনো চিহ্নই সে মেলে ধরতে পারে না। লাস্ট প্যারা। পরদিন সকালে ছেলের খাবারের সংস্থানের প্রয়োজনে বাধ্য হয়ে সামান্য লোটা চুরি করে সে। এর ফলে সৌখী আবার জেলে যায়। অনুতাপে বিদ্ধ হয়ে মা ভাবে ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কিন্তু এই কলঙ্ক আসলে মাতৃ মনের অফুরান ভালোবাসার স্মারক, যা ডাকাতের মাকে চিরন্তনী মায়ের আসনে উন্নীত করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন লিখো। ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে? কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি? এটা খুব আসি, ওই জন্য বললাম। আনসার লিখো। সতীনাথ ভাদুরীর ডাকাতের মা নামক ছোট গল্প থেকে গৃহীত উদ্ধৃত অংশে ডাকাতের তথা সৌখীর মা ছেলের নামে কলঙ্ক এনেছে বলে মনে করা হয়েছে। প্যারাচেঞ্জ। সৌখীর মা আগে ছিল ডাকাতের বউ। বাবার মৃত্যুর পর সৌখী বাপ ঠাকুরদার ডাকাতির পেশার হাল ধরে, তাই সৌখীর মা এখন ডাকাতের মা বলে পরিচিতি লাভ করে। ডাকাতের মায়ের ধারণা ছিল যে ডাকাতি করাটা তার স্বামী পুত্রের হকের পেশা। এই কাজ করার জন্য যে বুকের পাটা বা সাহস দরকার তা একজন মরদের মধ্যে থাকাই বাঞ্ছনীয়। মরদ অর্থে শক্তিশালী পুরুষ। এই পেশা তাদের কাছে গর্বের জিনিস, আর জেলে যাওয়াটা নিছক অদৃষ্ট ছাড়া আর কিছুই নয়। সৌখীর মতো ডাকাতেরা জেলের মধ্যে ছিচকে কিংবা কদুচোরদের সঙ্গে পারতপক্ষে কথাবার্তা পর্যন্ত বলে না। যতটুকু আলাপ পরিচয় তারা করে কেবল লাইফারদের সঙ্গে। কদুচোরদের সাজা হয় মাত্র 2-3 মাস। এসব কথা সৌখীর মায়ের অজানা নয়। তবে পুত্র স্নেহে অন্ধ মা আবেগ ও আর্থিক দুর্দশার জেরে ছিচকে চোরের কাজটি করে ফেলে। শেষে দারোগার কাছে মায়ের লাঞ্ছনা সহ্য করতে না পেরে সৌখী চুরির দায়ভার নিজের কাঁধে তুলে নেয়, যা মাকে তীব্র আত্মগ্লানিতে বিদ্ধ করে। এক্ষেত্রে কলঙ্ক শব্দটি ব্যবহারের বিপরীতমুখী দুটি কারণ প্রত্যক্ষ করা যায়। একদিকে স্বামী সন্তানের গর্বের পেশাকে ছিচকে চুরিতে কলঙ্কৃত করার মাতৃমনের বেদনা, অন্যদিকে চাঁদের কলঙ্কেই যেমন তার সম্পূর্ণতা, তেমনি সৌখীর মায়ের কলঙ্ক তার মাতৃহৃদয়ের ভালোবাসার সৌন্দর্যটিকে সার্থকভাবে গল্পে প্রকাশ করেছে। নেক্সট লেখো একটা লাইন। এদের কাউকে দেখছি না ? ড্যাশ। কথাটি কে কাকে জিজ্ঞাসা করেছে? তাদের দেখা যাচ্ছে না কেন? সে কথা বক্তাকে না বলার কারণ কি ছিল? 3টে পার্টে। আনসার লেখো। সতীনাথ ভাদুরী রচিত ডাকাতের মা গল্পের উদ্ধৃত অংশে উক্তিটি করেছে সৌখী ডাকাত। সৌখী প্রশ্নটি করেছে তার মাকে। প্যারাচেঞ্জ। সৌখী ভেবেছিল জেল থেকে ঘরে ফিরে সে বউ আর শিশু সন্তানকে দেখতে পাবে, কিন্তু সংসারের দারুণ অর্থনৈতিক সংকটের জন্য সৌখীর মা নাতি ও বউকে বাপের বাড়িতে পাঠায়, সেখানে তারা একটু ভালো থাকবে বলে। তাই সৌখী বাড়ি ফিরেও ছেলে বউকে দেখতে পায়নি। প্যারাচেঞ্জ। ডাকাতের মা গল্পে গল্পকার সৌখীর মাকে শুধু একজন ডাকাতের বউ কিংবা মা হিসেবে তুলে ধরেনি, বরং তার মধ্যে এক চিরন্তন মায়ের উদ্বোধন ঘটিয়েছে। মা নিজের সন্তানকে সবচেয়ে ভালো বোঝে। বদমেজাজি ও রকচটা সৌখীকেও তার মা ভালো রকম চিনত। তাছাড়া দীর্ঘদিন পরে সন্তানকে কাছে পেয়ে মা কোনো মতেই চায়নি যে সন্তান কোনো নতুন ঝামেলায় জড়িয়ে আবার জেলে ফিরে যান। তাই সৌখী ছেলে বউকে না দেখতে পেয়ে যা যা জানতে চাইবে সেই সব প্রশ্নের উত্তর আগে ভাগেই ভেবে রেখেছিল তার মা।
প্রকৃত আর্থিক অনটনের জন্যই যে স্ত্রী পুত্রকে বাপের বাড়িতে পাঠানো হয়েছে এবং তার জন্য অনেকটা দলের লোকেরাই দায়ী, সে কথাও সৌখীর মা তার কাছে প্রকাশ করেনি। উল্টে বউয়ের বাপের বাড়ি যাওয়াটা যে তার অধিকারের মধ্যে পড়ে সে সৌখীকে তা মনে করিয়ে দেয়, শান্ত করতে চেয়েছেন। এসব কারণে বিচক্ষণ ও বিবেচক মা সৌখীকে নাতি বৌমার অনুপস্থিতির সত্যিকারের কারণটি কৌশলে এড়িয়ে গিয়েছেন। নেক্সট লেখো, মাতাদিন পেশকার কিভাবে চুরি যাওয়া লোটাটির সন্ধান পেল, আলোচনা করো। দেখো, সতীনাথ ভাদুরীর ডাকাতের মা গল্পের অন্যতম পার্শ্ব চরিত্র মাতাদিন পেশকার। আইনের কারবারিদের সঙ্গে তার ওঠা বসা বলে আইনের অনেক ধারাই তার জানা, কিন্তু তিনি বেশ খিটখিটে স্বভাবের একগুঁয়ে মানুষ। এহেন আইন চঞ্চুর বাড়িতেই ঘটেছে লোটা চুরির ঘটনা। জেল ফেরত ছেলের মুখে অন্ন তুলে দিতে সৌখী ডাকাতের মা আবেগের বশে পেশকারের ঘটি চুরি করে বসে, অথচ এদেশে লোটা বিনা সংসার অচল। লোটা ঘটি আগের দিন গল্প বোঝানোর সময় পুরোটা বলেছি। দিনে বার কয়েক লোটা না মাজলে মাতাদিনের হাত নিষ্পিস করে, তাই সেই লোটা চুরি হলে বাড়িতে হুলস্থুল পড়বে, এটাই স্বাভাবিক। মাতাদিনের স্ত্রীর বিশ্বাস লোটা হলো বাড়ির লক্ষ্মী, তাই বাড়ির লক্ষ্মী স্ত্রী ফিরিয়ে আনতে তৎক্ষণাৎ একটা লোটা কেনার প্রয়োজন হয়। একদিকে আইনের ধারা অনুসারে চুরির খবর পুলিশকে প্রথম জানানোর তাগিদ, আর অন্যদিকে স্ত্রীর কান্নাকাটি, দুই মিলে মাতাদিনের মেজাজ হয়ে ওঠে তিরিক্ষি। থানা থেকে ফেরবার পথে নিজে হাজির হন বাসনের দোকানে। খুঁতখুঁতে স্বভাবের মাতাদিনকে বাসনওয়ালা নানা রকম ধরনের লোটা দেখালেও কোনো লোটাই তার পছন্দ হয় না। মাতাদিন চার খুঁড়ো দেওয়া বেশ ফাঁদালো মুখওয়ালা লোটা ভিতরে মাজার জন্য, যার মধ্যে হৃষ্টপুষ্ট মেয়েদের কাঁকন পড়া হাত ঢুকে যেতে পারে, এরকম ধরনের একটি লোটার খোঁজ করছিলেন। শেষে হতাশ দোকানদার তাকে 2.5 টাকার একটা পুরনো লোটা নেওয়ার প্রস্তাব দেয়। পুরনো জিনিস বিক্রির কথা শুনে মাতাদিন অবাক হয়ে দেখতে চান। লোটা দেখেই তার খটকা লাগে এবং নিশ্চিত হওয়ার জন্য তিনি চোখে চশমা লাগিয়ে সেটি খুঁটিয়ে দেখেন। তারপর আইনের ধারা ভুলে দোকানদারকে চেপে ধরতে এই প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় এবং পেশকার চুরি যাওয়া লোটা পুনরুদ্ধার করেন। অর্থাৎ এটাই তার চুরি যাওয়া সেই লোটা, যেটা কিছুক্ষণ আগেই সৌখীর মা সেই দোকানে বিক্রি করে যায়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকলো। আরও একটা বা দুটো ভিডিওর ব্লগ এর উপরে আপলোড হবেই। এবং আর একটা কথা আমার বলার, যে হয়তো অনেক সময় দেখছো তোমরা শর্ট প্রশ্ন, আগে অনেক আমি শর্ট প্রশ্ন ওয়ার্ড মিনিং আপলোড করেছি, ইদানিং সেগুলো করছি না, আমি আবার করব। সেগুলো হচ্ছে আমি একটু বড় প্রশ্নগুলো আগে ঝালিয়ে নিই, পরীক্ষার আগে আগে শর্ট প্রশ্ন, মানে পুরো গল্পটা যদি বোঝা থাকে আর বড় প্রশ্ন করা থাকে তাহলে শর্ট প্রশ্ন করতে খুব একটা টাইম লাগবে না, তাই এগুলো আমি রেখেছি একদম লাস্ট মিনিটে, তখন আমি এগুলো করিয়ে দেবো বা রিভাইজ হয়ে যাবে, তোমাদের কাজও হয়ে যাবে। বড় প্রশ্নগুলো ওই জন্য আগে করাচ্ছি। তো আশা করি ভালো লেগেছে। কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও, আমি আনসার দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেল বাটনটা প্রেস করে রেখো, নাহলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে না। আর ক্লাস 11-এর তো এগুলো যাচ্ছেই, আর তোমরা যখন 12-এ উঠবে সেগুলোরও আছে, অবশ্যই তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে। যেহেতু চ্যানেলটা নতুন, আমি ইন ফিউচার কলেজেও কিছু করানোর ইচ্ছা আছে আমার, গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন, তো সবই সময় সাপেক্ষ, এখনই আমি বলে রাখছি না, কারণ কতটা কি পারবো, কবে পারবো নিজেই জানি না। তো চলছে, দেখা যাক কি হয় না। ভালো থেকো, দেখা হবে নেক্সট দিন উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ।